আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি মনোয়ার জিম, সিএমএ আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে। আজকে আমরা কোম্পানির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স সহ বিজনেসের বিভিন্ন বিষয়, পাশাপাশি বাংলাদেশের ভ্যাট ট্যাক্স সম্পর্কে আপনারা বাংলায় সহজ এবং সুন্দরভাবে জানতে এবং শিখতে পারবেন। তাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। আজকে আমরা আলোচনা করব কোম্পানির কিছু বিষয় নিয়ে। ফার্স্ট আমরা আসলে আলোচনা করতে যাই লিমিটেড কোম্পানি। আমরা মূলত জানি কোম্পানি বাংলাদেশে তিন রকম হয়ে থাকে: প্রোপ্রাইটরশিপ কোম্পানি, পার্টনারশিপ কোম্পানি এবং লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানি দুই রকম হয়, প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তো যে ধরনের লিমিটেড কোম্পানি হোক না কেন, লিমিটেড কথাটা আসলে কেন বলা হয়? কারণ আমরা লায়াবিলিটি সম্পর্কে জানি, আনলিমিটেড লায়াবিলিটি, লিমিটেড লায়াবিলিটি। যেমন একটা প্রতিষ্ঠান যদি একটা ব্যাংক থেকে লোন নেয়, লোন নিলে যদি প্রোপ্রাইটরশিপ ফার্ম হয়, তাহলে প্রোপ্রাইটরশিপ ফার্মের ক্ষেত্রে কিন্তু প্রোপ্রাইটারের ঘাড়ে সমস্ত বোঝা আসতে পারে, পুরো লোনের বোঝা তার ঘাড়ে আসবে। এখন যদি বিজনেসে টোটাল অ্যাসেট সেল করেও যদি ব্যাংক তার লোন রিকভার করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক তার পার্সোনাল অ্যাসেটে, তার বাড়ি গাড়ি বা তার সোনা গহনা যা কিছু আছে না কেন, সবকিছু সেল করে হলেও ব্যাংক তার লোন রিকভার করবে। ধরে নিলাম যে ব্যাংকের কাছ থেকে একজন প্রোপ্রাইটার 1 কোটি টাকা লোন নিয়েছে। যদি 1 কোটি টাকা সে লোন নেয়, যদি তার কোম্পানির অ্যাসেট ধরলাম 80 লাখ টাকা হয়, সে 80 লাখ টাকা কোম্পানির অ্যাসেট সেল করার পরে তো ব্যাংক রিকভার করবে। বাকি 20 লাখ টাকা কিন্তু তার পার্সোনাল সম্পদ বিক্রি করে হলেও ব্যাংক রিকভার করবে। এটা হচ্ছে আনলিমিটেড লায়াবিলিটি। তো প্রত্যেকটা প্রোপ্রাইটরশিপ কোম্পানির ক্ষেত্রে এবং পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রেও কিন্তু লায়াবিলিটি আনলিমিটেড থাকে। এখন যদি এরকম হয় যে লায়াবিলিটি পার্টনারশিপ 1 কোটি টাকা ব্যাংক লোন নিয়েছে, দুইজন পার্টনার রয়েছে, দুইজন পার্টনারের কাছ থেকে 50-50 করে ব্যাংক রিকভার করে নিল। কিন্তু পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সমান পরিমাণ পার্টনারশিপ বা শেয়ার দুজনের মধ্যে থাকে না। ধরলাম একজনের মধ্যে 60% রয়েছে, একজনের মধ্যে 40% শেয়ার রয়েছে। কিন্তু এই 60% যার শেয়ার, তার সম্পদ, সে 60% 1 কোটি টাকা লোন নিলে সে কিন্তু 60 লাখ টাকা পরিশোধ করার কথা। তার কোম্পানির যদি সাফিসিয়েন্ট না হয়, তার পরিসম্পদ কোম্পানি সহ যদি তার টোটাল অ্যাসেট যদি 60 লাখ টাকা না হয়, ধরুন তার টোটাল সম্পদ হচ্ছে 50 লাখ টাকা আছে, তার মানে আরো 50 লাখ টাকা কিন্তু এই যে দ্বিতীয় শেয়ার হোল্ডার রয়েছে যার 40%, তার কিন্তু দেওয়ার কথা 40 লাখ, কিন্তু ব্যাংক কিন্তু তার কাছ থেকে 50 লাখ টাকা রিকভার করার জন্য এই 40% শেয়ার, যে 40 লাখ টাকা দেওয়ার কথা, তার কাছ থেকেও কিন্তু 50 লাখ টাকা ব্যাংক নিয়ে নেবে। সেটা তার পার্সোনাল অ্যাসেট শোধ করে, অ্যাসেটে হাত দিয়ে হোক অথবা কোম্পানি শেয়ারে হোক, যেভাবেই হোক না কেন, তার কাছ থেকে কিন্তু নেবে। এক্ষেত্রে কি লায়াবিলিটি দেখেন সমান নয়। কিন্তু লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটাই মজা হচ্ছে, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই লায়াবিলিটিটা হচ্ছে সবসময় সমান থাকবে। এবং এই লায়াবিলিটি হবে লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারের শুধুমাত্র যে পরিমাণ, যতটুকু শেয়ার রয়েছে ততটুকুই তার লায়াবিলিটি থাকবে। যদি একজন শেয়ার হোল্ডারের 20% শেয়ার থাকে, তার মানে কোম্পানির যা দায় থাকুক না কেন, যতটুকুই দেনা থাকুক না কেন, এই দেনার 20% বোঝাই কিন্তু সে শুধুমাত্র বহন করবে সেই শেয়ার হোল্ডার। যার 30% শেয়ার রয়েছে, সে কোম্পানির টোটাল দায়ে 30%-এর বেশি কখনোই বহন করবে না। এবং এই ক্ষেত্রে কোম্পানির অ্যাসেট সেল করেই কিন্তু তার লায়াবিলিটি পরিশোধ হবে। কোম্পানি যদি 1 কোটি টাকা, কোম্পানির 1 কোটি টাকা যদি লোন নেয় এবং টোটাল অ্যাসেট সেল করেও যদি 80 লাখ টাকাও না হয়, তাহলে ওই 80 লাখ টাকাই হয়, 80 লাখ টাকাই কিন্তু ব্যাংক রিকভার করতে পারবে, বাকি 20 লাখ টাকা কিন্তু ব্যাংক রিকভার করতে পারবে না। তো সেক্ষেত্রে কোম্পানির অ্যাসেট সেল করে, কিন্তু তারপরও ব্যাংক এই লিমিটেড বা এই শেয়ার হোল্ডারদের শেয়ারে, পার্সোনাল অ্যাসেটে কখনো হাত দিতে পারবে না। শুধুমাত্র শেয়ার সেল করে অথবা কোম্পানির অ্যাসেট সেল করে যে অ্যামাউন্টটা আসবে সেটা দিয়েই সে শোধ করবে। এটাই হচ্ছে তার লিমিটেড লায়াবিলিটি থাকার কারণে এই কোম্পানিগুলিকে লিমিটেড বলা হয়। যেটা আমরা জানি, লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড হয়, পাবলিক লিমিটেড হয়। 50 জন পর্যন্ত শেয়ার হোল্ডার থাকলে থাকবে প্রাইভেট লিমিটেডে, 50-এর বেশি হয়ে গেলে, যেটা জয়েন্ট স্টক মার্কেটে যেটার মাধ্যমে শেয়ার সেল করা হচ্ছে, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আমি অত বিস্তারিত বলছি না, এটা সম্পর্কে আপনারা ভালো জানেন, অত বিস্তারিত এই বিষয়ে বলছি না। তো এই লিমিটেড কোম্পানি স্টার্ট করতে গেলে কিছু টপিক আমাদের জানা দরকার, যেগুলি আসলে যদি আপনারা ব্যবসা করতে চান অথবা যদি এই অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স প্রফেশনের সাথে জড়িত থাকেন, তাহলে এই টপিকগুলি আমাদের জানা দরকার। বিশেষ করে ব্যবসায়ীদের এটা খুব জানা দরকার এই টপিকগুলি। তার মধ্যে অন্যতম হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। প্রথমটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল।
আমরা জানি লিমিটেড কোম্পানি স্টার্ট করার সময় কোম্পানির প্রথমে একটা মেমোরান্ডাম বা স্মারকলিপি করা হয়। এই মেমোরান্ডাম বা স্মারকলিপিতে কোম্পানির অনেকগুলি বিষয় আনা হয়, যার মধ্যে কোম্পানিতে কতটা শেয়ার থাকবে এই বিষয়টাও উল্লেখ করতে হয়। এই মেমোরান্ডামে কোম্পানির যে পরিমাণ শেয়ার উল্লেখ করা থাকে, যতটা শেয়ার কত টাকা মূল্যের শেয়ার হবে, এই যে মেমোরান্ডামে যেটাই উল্লেখ করা থাকে সেটাই হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। কারণ এটা এই মেমোরান্ডামটা কোম্পানি স্টার্ট করার সময় গভর্নমেন্ট অ্যাপ্রুভাল লাগে, তো সেক্ষেত্রে এটাই হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, যেইটা মেমোরান্ডামে উল্লেখ থাকবে যত টাকার। এখন যদি 1 কোটি, ওখানে যদি কোম্পানির লেখা থাকে যে 10 কোটি টাকার অথরাইজড ক্যাপিটাল দেওয়া থাকে, তার মানে এই কোম্পানির শেয়ার হোল্ডারদের মাঝখানে 10 কোটি টাকা পর্যন্ত শেয়ার সেল করতে পারবে। অথরাইজ ক্যাপিটাল যে পর্যন্ত বলা থাকবে কোম্পানি কিন্তু সেই পর্যন্তই শেয়ার সেল করতে পারবে। এবং বাংলাদেশে বর্তমানে 10 টাকা মূল্যমানের শেয়ার চালু রয়েছে। এখন যদি এখানে 10 কোটি টাকার শেয়ার থাকে, তার মানে 10 টাকা মূল্যমানের প্রতিটি শেয়ার, তার মানে ওই কোম্পানি ম্যাক্সিমাম 1 কোটি শেয়ার সেল করতে পারবে, ম্যাক্সিমাম 1 crore। যদি অথরাইজ ক্যাপিটাল বলা থাকে মেমোরান্ডামে যে ওই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 10 কোটি, তার মানে 10 টাকা করে প্রতিটা শেয়ারে 1 কোটি টাকার বেশি শেয়ার সেল করতে পারবে না। যদি এর বেশি শেয়ার করতে চায় তাহলে অবশ্যই মেমোরান্ডামে শেয়ার হোল্ডারদের পারমিশন, পাশাপাশি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, অনেক ঝামেলা আছে, তো এগুলি পার করে আসতে হবে। কিন্তু তার আগে পর্যন্ত শুধুমাত্র সে অথরাইজ ক্যাপিটাল যতটুকু বলা আছে অতটুকু পর্যন্ত সে শেয়ার সেল করতে পারবে। এখন এই অথরাইজ ক্যাপিটাল এমনটা হতে পারে যে কোম্পানি স্টার্ট করার সময়ই পুরোপুরি অথরাইজ ক্যাপিটাল যে কালেক্ট করবে এমনটা নয়। কোম্পানি তার প্রয়োজনে, এখন আসলে কোম্পানির মেমোরান্ডামে বলা আছে 10 কোটি টাকা পর্যন্ত সে শেয়ার ইস্যু করতে পারবে, কিন্তু এই মুহূর্তে কোম্পানির আসলে 5 কোটি টাকা হয়ে গেলেই আসলে কোম্পানির পারপাস সার্ভ হচ্ছে। সেক্ষেত্রে কোম্পানি কিন্তু পুরোপুরি 10 কোটি টাকার শেয়ার ইস্যু করবে না, তারা ইস্যু করবে 5 কোটি টাকার শেয়ার, যেটা তাদের এই মুহূর্তে দরকার। বাকি 5 কোটি টাকার শেয়ার তারা রাখবে, ফিউচারে তাদের বিভিন্ন সময় ক্যাশ বা ক্যাপিটালের প্রয়োজন হতে পারে, তখন তারা এই শেয়ার ইস্যু করে মূলধন কালেক্ট করবে। তো সেক্ষেত্রে স্টার্টের সময় বা যে কোনো সময় যে পরিমাণ এই অথরাইজ ক্যাপিটালের যে অংশটুকু ইস্যু করা হচ্ছে সেল করার জন্য, যে অংশটুকু ইস্যু করা হয় এটাকে বলা হয় ইস্যুড ক্যাপিটাল। আপনাদের অবগতির জন্য আমি এগুলিকে বাংলায় বলে দিচ্ছি। অথরাইজ ক্যাপিটালের বাংলা হচ্ছে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন, এবং এই ইস্যুড ক্যাপিটাল হচ্ছে বিলিযোগ্য মূলধন, যেটা বিনিময়যোগ্য বা বিলিযোগ্য মূলধন, যেটা বিনিয়োগ করার জন্য বা যে অংশে বিনিয়োগ করার জন্য আসলে ইস্যু করা হয়েছে। তার অথরাইজ ক্যাপিটালের যে অংশটা আসলে মার্কেটে বর্তমানে ছাড়া হয়েছে, তার মানে বাকি যে অংশটা ছাড়া হয়নি এটা আনইস্যুড ক্যাপিটাল হিসেবে থেকে যাবে। এখন ধরে নিলাম এই 5 কোটি টাকার মধ্যে কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে, আসলে শেয়ার হোল্ডাররা সবসময় যে একসাথেই 5 কোটি টাকা শেয়ার কিনে ফেলতে পারবে এমনটা নয়, তারাও হয়তো অনেক সময় কিস্তিতেই কিনে, কিন্তু মেমোরান্ডামে বলে দেওয়া থাকে যে 10 কোটি টাকা পর্যন্ত কিনতে পারবে। কিন্তু এই মুহূর্তে কোম্পানির আসলে 5 কোটি টাকাও দরকার নেই, কিছু টাকার দরকার আছে বা কিছু টাকা নেই। সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের যে অংশটুকু তারা দিতে বলবে, যে অংশটুকু তারা পেমেন্ট করতে বলবে, এটাকে বলা হয় আমরা কলড আপ ক্যাপিটাল। কলড আপ ক্যাপিটাল হচ্ছে ধরে নিলাম যে শেয়ার হোল্ডাররা তাদের যে পোর্শনটা, একজন শেয়ার হোল্ডার ধরলাম 50 লাখ টাকা পর্যন্ত শেয়ার কিনতে পারবে, তো সেই ক্ষেত্রে সে রেজিস্ট্রেশনের সময় কিছু শেয়ার কিনে ফেলবে বা একটা রেজিস্ট্রেশন ফি সে দিবে, তারপরে কিছু শেয়ার কিনবে, রেজিস্ট্রেশন ফি দেওয়ার সময় একটা পোর্শন যাচ্ছে, এরপরে ইনস্টলমেন্টে, ফার্স্ট ইনস্টলমেন্টে কিছু শেয়ার কিনলো, সেকেন্ড ইনস্টলমেন্টে কিছু শেয়ার কিনলো, এই যে প্রত্যেকটা বার কিনতে বলা হচ্ছে এটা হচ্ছে কলড আপ ক্যাপিটাল। আর বা এটাকে তলবকৃত মূলধনও বলা হয়। এখন এই কলড আপ ক্যাপিটাল যখন বলা হচ্ছে, যখন কোম্পানি কল করছে এই ক্যাপিটাল বা শেয়ার পারচেজ করার জন্য, তখন যে অংশটা সেই শেয়ার হোল্ডাররা কিনে ফেলবে, যেটা পেমেন্ট করেই তো কিনবে তারা, তো যে অংশটা কিনে ফেলবে এটাকে আমরা বলি পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল, যে এই কলড আপ ক্যাপিটালের যে অংশটা শেয়ার হোল্ডাররা কিনে ফেলবে সেটাকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল। তার মানে যে অংশটা পেইড হবে না,
যে অংশটা পড়ে থাকবে সেটাকে আমরা অবশ্যই বলবো আনপেইড ক্যাপিটাল। স্বাভাবিকভাবেই পেইড আপ ক্যাপিটাল, কল্ড আপ ক্যাপিটালের অংশ হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, আর আনপেইড ক্যাপিটাল হচ্ছে যে অংশটা বিক্রি করা হচ্ছে না। আর একটা বিষয় লাস্ট আপনাদের বলবো, এটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের মেমোরেন্ডামে অথবা যে কোনো সময় ডিসিশন নিতে পারে যে কিছু শেয়ার তারা নর্মালি কোনো সময় সেল করবে না, যেটা কোম্পানির বিলুপ্তির সময় বা অবসায়নের সময় শুধুমাত্র এটা সেল করা হবে, এবং সেই সময় ওই শেয়ারের মাধ্যমে কোম্পানির দায় দেনাগুলি পরিশোধ করা হতে পারে অথবা কোম্পানির বিভিন্ন প্রয়োজন পরিমেটানো হতে পারে। এই যে ভবিষ্যতের জন্য যে ক্যাপিটাল যেটাকে কখনো ইস্যু করা হয় না, এই শেয়ারটাকে আমরা বলি রিজার্ভ ক্যাপিটাল বা সংরক্ষিত মূলধন। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাপিটাল বা কোম্পানির এই বিষয়গুলি সম্পর্কে ধারণা। আর লিমিটেড কোম্পানি বা আনলিমিটেড কোম্পানি নিয়ে আমরা ভবিষ্যতে আরও ইনশাল্লাহ অনেকগুলি সেশন করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।